আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস হবে অনার্স চতুর্থ বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রি 4 চ্যাপ্টার নাম্বার 2। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি 4 লাইট ব্যাচ পেইড ব্যাচের চ্যাপ্টার নাম্বার 2 এ প্রবলেম সলভ ক্লাসের 2 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এ ক্লাস 1 এ প্রবলেম সলভের বেশ কিছু প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 2 এর ক্লাস 2 নাম্বারে কিছু প্রশ্ন সলভ করব। ফোর্থ ইয়ার chapter 2 class number 2 problem solve class physical chemistry 4 নিউ ফোর্থ ইয়ার যারা রয়েছে তাদের পেইড ব্যাচ অলরেডি আমাদের পেজ থেকে স্টার্ট হয়েছে। পেইড ব্যাচে সবগুলো ক্লাস মোটামুটি 5টা সাবজেক্ট নিয়ে আমাদের লাইভ ব্যাচের এই জার্নিটা শুরু হয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের এই কোর্সটি শেষ হবে। তো এখনো যারা ফোর্থ ইয়ারে নিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই খুব শীঘ্রই এখন যে ব্যাচটি রয়েছে এই রানিং ব্যাচে জয়েন হবে। নতুবা পরবর্তীতে আমরা কখন ব্যাচ স্টার্ট করব তার কোনো ঠিক নেই, আবার ব্যাচ স্টার্ট করতে করতে এক্সামও আসতে পারে। তাই সময় নষ্ট না করে এখন যে রানিং ব্যাচ রয়েছে এই ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই পেজে যে ইনবক্স করতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ কেউ নক করতে পারবে। তো আমরা গল্প না করে ক্লাসে চলে যাই। তো আজকে ক্লাসে মূলত আমরা অনেক বড় একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সন্নিহিত তরঙ্গ সমীকরণ। এই প্রশ্নটা অবশ্যই আমরা কিন্তু অনার্স প্রথম বর্ষে থাকতে ফিজিক্সেও পড়েছিলাম, প্লাস ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও ছিল। এছাড়া আমাদের যেহেতু ফোর্থ ইয়ারও রয়েছে ত্রিমাত্রিক বক্সে আবদ্ধ কণার জন্য সন্নিহিত তরঙ্গ সমীকরণ। ত্রিমাত্রিক বক্সে আবদ্ধ কণার জন্য সন্নিহিত তরঙ্গ সমীকরণ। আমাদের প্রতিটি লাইভ ব্যাচে যারা পেইড ব্যাচ স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এইভাবে প্রত্যেকটা ক্লাসে লাইভ প্রশ্নগুলো নোট করবে এবং প্রত্যেকটা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ যে প্রবলেমগুলো বের হবে সেই প্রবলেমগুলো নোট করে রাখবে। তাহলে প্রতিদিন যখন আমাদের প্রবলেম সলভ চ্যাপ্টার ক্লাস হবে, যে যে সাবজেক্টের যে অধ্যায়ের প্রবলেম থাকবে আগের দিন ক্লাসে বললে আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দিই। এই সুযোগটা প্রত্যেকটা লাইভ ব্যাচের স্টুডেন্টের জন্য রয়েছে। তো আজকে প্রবলেম হচ্ছে ত্রিমাত্রিক বক্সে আবদ্ধ কণার জন্য সন্নিহিত তরঙ্গ সমীকরণ। এই প্রবলেমটা দিয়েছে ফোর্থ ইয়ার নাসরিন নামে একজন স্টুডেন্ট। তো প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। তো সমাধানের জন্য আমাদের কিছু থিওরি প্রথমে লিখতে হবে। তো দেখো এম ভর বিশিষ্ট কণার জন্য ত্রিমাত্রিক ধারার সন্নিহিত সমীকরণ
সন্নিজার সমীকরণ হবে d স্কয়ার psi dx স্কয়ার প্লাস d স্কয়ার psi dy স্কয়ার প্লাস d স্কয়ার psi dz স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার m ভাগ s স্কয়ার e মাইনাস v psi x, y, z ইকুয়াল 0। এটাকে দাও 1 নাম্বার সমীকরণ। দেন বক্সের ভেতরে কণার স্থিতিজ শক্তি 0 এবং বক্সের বাহিরে কণার স্থিতি শক্তি অসীম হলে ত্রিমাত্রিক বক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ হবে d স্কয়ার psi ভাগ dx স্কয়ার প্লাস d স্কয়ার psi dy স্কয়ার প্লাস d স্কয়ার psi dz স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার m ভাগ h স্কয়ার e মাইনাস 0, কারণ এখানে v এর মানটা 0 হবে। psi x, y, z ইকুয়াল 0। তাহলে d স্কয়ার psi ভাগ dx স্কয়ার d স্কয়ার psi ভাগ dy স্কয়ার d স্কয়ার psi ভাগ dz স্কয়ার 8 পাই স্কয়ার m ভাগ h স্কয়ার e মাইনাস 0 মানে হচ্ছে e psi এর সঙ্গে গুণ করে দিলাম x, y, z ইকুয়াল 0। এটাকে দিলাম 2 নাম্বার সমীকরণ। তো আমরা যে প্রশ্নটা আজকে সলভ করতেছি, এই প্রশ্নটা দেখতে অনেকটা বড় হলেও এর উত্তরটা খুবই সহজ। আমরা যদি স্টেপ বাই স্টেপ গুলো খেয়াল করি তাহলে খুব ইজি মনে হবে। ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা m ভর বিশিষ্ট কোন একটি কণার জন্য ত্রিমাত্রিক ধারা সন্নিজার যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা আমরা লিখলাম। ওই সমীকরণটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এরপর আমরা এই সমীকরণের এখানে যে v রয়েছে এই v এর উপর একটা সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তটা আমরা এখানে লিখলাম। ভাষায় লিখলাম যে যেহেতু আমাদের একটা ত্রিমাত্রিক বক্স রয়েছে, তো সেই ত্রিমাত্রিক একটা বক্সের ভিতরের কোণার স্থিতি শক্তি যদি 0 হয় এবং বক্সের বাহিরের কোণার স্থিতি শক্তি অসীম হলে ত্রিমাত্রিক বক্সের জন্য সন্নিজার সমীকরণ হবে, অর্থাৎ v এর মানটা 0 হবে। বাকি অংশটুকু যা ছিল তাই, শুধু এখানে v এর পরিবর্তে মানটা হচ্ছে 0। এরপরে এখানে e মাইনাস 0 মানে হচ্ছে e, সাইটা আমরা গুণ করে দিলাম e সঙ্গে, তাহলে e সাই x y z। এখানে কিন্তু এই চিহ্নটাকে বা এই প্রতীকটাকে বলা হয় সাই। ত্রিশূলের মতো দেখতে কিছুটা, এটাকে বলা হয় সাই। অংশটুকু মিশে দিলাম। এখন আমরা এই যে স্টেপ রয়েছে এই স্টেপে চলে যাব, x y z এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু থিওরি লিখতে হবে। তো থিওরিটা হচ্ছে
তরঙ্গ ফাংশন সাই x, y, z এর অপেক্ষক তাহলে তরঙ্গ ফাংশন সাই x, y, z এর হচ্ছে অপেক্ষক, তাই সাইকে আমরা তিনটা অংশে বিভক্ত করব। সাইকে তিনটি একক চলকের স্বতন্ত্র ফাংশন x, y, z এর গুণফল হিসাবে ধরলে 2 নং সমীকরণ হতে পায় তাহলে আমাদের 2 নং সমীকরণ ছিল এই যে এটা, এই 2 নং সমীকরণ হতে আমরা কি পাবো, আমরা এই অংশটুকু নিয়ে কাজ করতেছি সাই x, y, z, অর্থাৎ তরঙ্গ ফাংশন যদি সাই x, y, z এর অপেক্ষক হয় তাহলে আমরা সাইকে তিনটি একক চলকের স্বতন্ত্র ফাংশন, তিনটি একক চলক বলতে এখানে তিনটি চলক কি ছিল, একটা x চলক, একটা y চলক, একটা z চলক, এই তিনটি একক চলকের x, y, z এর গুণফল হিসাবে ধরলে পাই। তাহলে আমরা এখানে তরঙ্গ ফাংশন সাই এর মানটা হবে তিনটা চলক x, y, z এর গুণফল, মূলত এটা গুণ অবস্থায় রয়েছে, এটাকে দিলাম 3 নাম্বার সমীকরণ। এখন আমরা 3 নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করব। এখন দেখো এখানে আমরা x টাকে রেখে yz, এখন লেখো যে yz কে ধ্রুবক রেখে তিন নং সমীকরণকে, বইয়ে কিন্তু এত সুন্দরভাবে দেওয়া নাই, তোমরা যে সাজেশনই ফলো করো না কেন, ব্যতিক্রম বা রেনেসাঁ অথবা মেইন যে বই, প্রত্যেকটা ক্ষেত্রে ফোর্থ ইয়ারে কেমিস্ট্রি ফোর্থ ইয়ারে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা, এই সাবজেক্টের প্রশ্ন অ্যান্সার গুলো প্রায় সাজেশনে একটু গরমিল বা ভুল এবং হিউজ পরিমাণে থিওরি দেওয়া থাকে, যার কারণে তোমরা সবসময় যে কোনো প্ল্যাটফর্মে হোক কেন, আমার এখানে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, যেখানেই হোক না কেন, অন্তত চতুর্থ বর্ষে তোমরা প্রাইভেট করবে, কারণ এটা লাস্ট ইয়ার এবং লাস্ট সেমিস্টার, এখানে যদি কোনো সাবজেক্টে ড্রপ যায় তাহলে কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে, শুধু একটা বছর না, পুরো যে অনার্স লাইফটা, এমনিতে আমাদের অনার্স শেষ হতে 7 বছর সময় লাগে, যেহেতু অনার্স 4 বছর কিন্তু শেষ হতে 6 থেকে 7 বছর সময় লাগে, তাই কোনো বছরে যেন এক্সাম ড্রপ না যায়, এটা সবসময় চেষ্টা করবে একটা প্রাইভেট পড়তে, বা অন্যান্য ক্ষেত্রে একটা করে সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রাইভেট থাকে, কিন্তু তোমাদের জন্য খুবই সুযোগ রয়েছে, যে কোনো প্ল্যাটফর্মে কোর্স ভিত্তিক প্রাইভেট গুলো পড়ানো হয়, 4টা বা 3টা বা 5টা সাবজেক্ট মিলে, যেমন আমাদের প্ল্যাটফর্মে 5টা সাবজেক্ট মিলে একটা কোর্স রয়েছে, তো 5টা সাবজেক্টে যদি 3000 বা 4000 হয়, 3-4000 টাকা যদি কোর্স ফি হয়, এক মাসে তো একটা কোর্স শেষ হয় না, মিনিমাম শেষ হতে গেলে 4 থেকে 5 মাস সময় লাগে, তো 5 মাসটাকে হিসাব করো যে প্রতি মাসে 600 টাকা করে দিতে হয়, 600 টাকা দিয়ে তোমরা 5টা সাবজেক্ট করতে পারতেছো, তো কোর্স ফি গুলো খুব বেশি হয় না, তো যে কোনো প্ল্যাটফর্ম থেকে অবশ্যই ফোর্থ ইয়ার অন্তত প্রাইভেট পড়বেন। তো আমরা কি করব, এখন yz কে ধ্রুবক রেখে x এর সাপেক্ষে দুইবার ব্যাপককরণ করব, সমীকরণকে x এর সাপেক্ষে দুইবার ব্যাপককরণ করে পাই। আমরা যদি একবার ব্যাপককরণ করি তাহলে এটা কি হবে, উভয় পার্শ্ব করব, তাহলে কি হবে, d সাই ভাগ dx স্কয়ার, আমরা যদি দুইবার করি তাহলে d স্কয়ার সাই ভাগ dx স্কয়ার, তো আমরা একবারে দুইবারের মানটাই লিখব, তাহলে দুইবার করব d স্কয়ার সাই
dx স্কয়ার। তাহলে এখানে আমরা yz কে ধ্রুবক রাখবো, yz ধ্রুবক থাক, x কে তাহলে এখানে হবে d স্কয়ার x ভাগ dx স্কয়ার। এটাকে দাও 4 নম্বর সমীকরণ। এরপর লেখো আবার, এবার আমরা yz কে ধ্রুবক রেখেছিলাম, এখন আমরা ধ্রুবক রাখবো xy কে বা xz কে। আমরা যদি xz কে ধ্রুবক রাখি তাহলে y এর সাপেক্ষে আবার ব্যাপককরণ করব। তাহলে লেখো অনুরূপভাবে xz কে ধ্রুবক রেখে 3 নং সমীকরণকে, তাহলে xz যদি ধ্রুবক রাখি তাহলে থাকতেছে y, এটা হচ্ছে y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে দুইবার ব্যাপককরণ করে পাই। তাহলে একইভাবে d স্কয়ার সাই নিচে হবে y স্কয়ার, যেটা আমরা y এর সাপেক্ষে করতেছি, এখানে ধ্রুবক থাকবে xz আর হবে d স্কয়ার y d y স্কয়ার। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। আবার অনুরূপভাবে একইভাবে এরপর আমরা তাহলে হচ্ছে x এর সাপেক্ষে করলাম, y এর সাপেক্ষে করলাম, এরপর করব z এর সাপেক্ষে। z এর সাপেক্ষে যদি করি তাহলে x y টা ধ্রুবক থাকবে। তো এখন লেখো x y কে 3 নং সমীকরণকে এরপর হচ্ছে z এর সাপেক্ষে দুইবার ব্যাপককরণ করে পাই। তাহলে d স্কয়ার সাই ভাগ z এর সাপেক্ষে, তাই dz স্কয়ার d স্কয়ার z dz স্কয়ার, ধ্রুবক থাকবে হচ্ছে x y। এটাকে দাও 6 নম্বর সমীকরণ। তাহলে এই যে 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 4 5 6 নাম্বারের মানগুলো এখন আমরা বসাবো হচ্ছে 2 নাম্বার, মানগুলোকে আমরা বসাবো 2 নাম্বার সমীকরণে। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, আমরা তরঙ্গ ফাংশনে দেখলাম যে এখানে তরঙ্গ ফাংশনটি অর্থাৎ সাইটি x y z এর অপেক্ষক। তাহলে এখানে x y z এর যদি তিনটি চলক রয়েছে, এই তিনটি চলক সাততম ফাংশন হয়, তাহলে তরঙ্গ ফাংশনকে এই তিনটি চলককে গুণফল হিসাবে আমরা লিখতে পারি। তো এখানে x y z টা গুণফল অবস্থায় রয়েছে। এখন এই তরঙ্গ ফাংশনের x y z এই তিনটি চলককে বিভিন্নভাবে আমরা ক্যালকুলেশন করব। বিভিন্নভাবে কিভাবে? ফার্স্টে আমরা y এবং z কে ধ্রুবক রেখে 3 নম্বর সমীকরণটাকে x এর সাপেক্ষে দুইবার ব্যাপককরণ করলাম। এরপরে আমরা আবার x এবং z কে ধ্রুবক রেখে y এর সাপেক্ষে ব্যাপককরণ করলাম। এরপরে আমরা x y কে ধ্রুবক রেখে z এর সাপেক্ষে ব্যাপককরণ করলাম। কিভাবে ব্যাপককরণ করতে হয় সেটা তো আমি তোমাদের দেখালাম। ব্যাপককরণ করে আমরা যে তিনটা সমীকরণ পেলাম, এই তিনটা সমীকরণ মানকে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লেখো 4 5 ও 6 এর মান 2 লঙে বসে পাই। তোমাদের 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে d স্কয়ার সাই ভাগ dx স্কয়ার, তারপর d স্কয়ার সাই ভাগ dy স্কয়ার, d স্কয়ার সাই ভাগ dz স্কয়ার, এটা প্লাস এটা প্লাস এটা। তো এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, তাহলে এইটা এটা এটা এই তিনটা মান যোগ হবে। তোমরা যদি 2 নম্বর সমীকরণটা দেখো, দেখাচ্ছি দেখো,
এই দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল, ডি স্কোয়ার সাই ভাগ ডিএক্স স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সাই ভাগ ডিএক্স স্কোয়ারের পরিবর্তে 4 নম্বর সমীকরণ মানটা বসবে। ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার এটা পরিবর্তে 5 নম্বরের মান বসবে। ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার এটা পরিবর্তে 6 নম্বরের মানটা বসবে। এরপর বাকি অংশটুকু বসবে। ডি স্কোয়ার সাই ভাগ ডিএক্স স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিএক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ডি স্কোয়ার জেড এই অংশটুকু যেমন ছিল তেমনই লিখলাম। ই আর হচ্ছে ওখানে এরকম ছিল এক্স ওয়াই জেড ছিল, তো আমরা এটুকুর পরিবর্তে আমরা তরঙ্গ ফাংশন সাই মানেই পেয়েছিলাম এক্স ওয়াই জেড, তাহলে এখানে আমাদের আর সাইটার প্রয়োজন নেই। আমরা সরাসরি লিখতে পারি ই ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড আর কমা থাকবে না, গুণ থাকবে, কারণ এখানে এক্স ওয়াই জেড আর চলক হিসেবে নাই, গুণফল হিসেবে রয়েছে। এটাকে দিলাম আমরা 7 নম্বর সমীকরণ। এখন দেখো এই সমীকরণটাকে, প্রশ্নটা অনেক বড় কিন্তু অনেক ইজি। 7 নং সমীকরণকে এই অংশটাকে আউট করার জন্য আমরা এটা মান উল্টো মান দ্বারা গুণ করে দেব। উল্টো মান মানে এইচটা উপরে যাবে আর 8 পাই স্কয়ারটা নিচে আসবে। সমীকরণকে এত দ্বারা গুণ এবং এই যে এখানে x y z রয়েছে, এই x y z টাকে আউট করার জন্য x y z এখানে যেহেতু গুণ রয়েছে তাই আরেকটা x y z কে ভাগ দ্বারা ক্যালকুলেশন করব। তাহলে x y z দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো d স্কয়ার x dx স্কয়ার y z ভাগ হচ্ছে x y z, যেহেতু ভাগ করে আর এটা দ্বারা গুণ করে h স্কয়ার 8 পাই স্কয়ার m গুণ করে আর x y z দ্বারা ভাগ করে। এখন পরের অংশে যাব, h স্কয়ার দ্বারা h স্কয়ার 8 পাই স্কয়ার m দ্বারা গুণ করে আর হচ্ছে x y z দ্বারা ভাগ করে। এরপর এখানে যাব d স্কয়ার z dz স্কয়ার, এখানেও h স্কয়ার 8 পাই স্কয়ার m দ্বারা গুণ করে আর d স্কয়ার z ভাগ dz স্কয়ার x y ভাগ x y z দ্বারা ভাগ করে প্লাস এই অংশটুকু আবার এখানেও হচ্ছে h স্কয়ার 8 পাই স্কয়ার m দ্বারা গুণ করে, এখন এটা যা আছে তাই ভাগ h স্কয়ার e x y z আবার আরেকটা x y z দ্বারা ভাগ করে। তাহলে দেখো এখানে কোথাও কাটাকাটি যাচ্ছে না, যা আছে তাই এখানেও যা আছে তাই এখানেও যা আছে তাই, কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে। h স্কয়ার h স্কয়ার কেটে যাচ্ছে, 8 পাই m স্কয়ার 8 পাই স্কয়ার m কেটে যাচ্ছে, x y z কেটে যাচ্ছে, ইকুয়াল 0 ছিল। তাহলে দেখো h স্কয়ার 8 পাই m পাই স্কয়ার m d স্কয়ার x dx স্কয়ার y z x y z
প্লাস এস স্কোয়ার 8 পাই স্কোয়ার এম গুণন ডি স্কোয়ার ওয়াই ডি ওয়াই স্কোয়ার এক্স জেড ভাগ এক্স ওয়াই জেড প্লাস এস স্কোয়ার 8 পাই স্কোয়ার এম ডি স্কোয়ার জেড ডি জেড স্কোয়ার এক্স ওয়াই ভাগ এক্স ওয়াই জেড এটা সম্পূর্ণ কেটে গেলে থাকে শুধু ই প্লাস ইকুয়াল 0। এই অংশ সব কেটে যায় কিন্তু ইটা থাকে, তাই ইটা থাকবে। এখন আমরা কাজ করব এই ইটাকে নিয়ে। সবসময় কিন্তু কাজগুলো আমি হাতের ডান দিক থেকেই করতেছি। এখন আমরা লিখব, আমরা জানি যে কণার মোট শক্তি ইকুয়াল, যেহেতু এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটা চলক রয়েছে, তাহলে তিনটা চলকের উপাংশ বরাবর কণার শক্তি এক্স বরাবর ই এক্স, ওয়াই বরাবর ই ওয়াই এবং জেড বরাবর ই জেড। অর্থাৎ আমরা যদি এরকম ধরি যে এক্স ওয়াই এবং জেড তিনটি চলক রয়েছে, একটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ, এক্স ওয়াই জেড। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে কণার শক্তি ই এক্স, ওয়াই অক্ষ বরাবর ই ওয়াই, জেড অক্ষ বরাবর ই জেড। তাহলে মোট কণার শক্তি হচ্ছে ইকুয়াল ই এক্স প্লাস ই ওয়াই ই জেড। এই থিওরিটাই আমরা এখানে লিখলাম। তাহলে আমরা ইর পরিবর্তে এই মানগুলো এখন বসাবো। কণার মোট শক্তি এত হলে h স্কয়ার 8 পাই m স্কয়ার উপরে যা আছে তাই লিখতেছি, উপরের সমীকরণটা। খুবই সহজ একটা প্রশ্ন, এটা ক্যালকুলেশন করতে অনেক মজা লাগবে, মনে হচ্ছে যে অঙ্ক করতেছি, একটা লাইনের পর আরেকটা লাইন অটোমেটিক চলে আসতেছে। z প্লাস এই যে এর পরিবর্তে ex ey ez ইকুয়াল 0। এরপর আবার ক্যালকুলেশন পরের লাইন কোন দিক থেকে করব, আবার এই পাশ থেকে করব, লাস্টের দিক থেকে। তো লাস্টের দিক থেকে কিভাবে দেখো, এখানে ex এর সঙ্গে এই বরাবর এই অংশটুকু আলাদা করে দিব, অর্থাৎ x এর অংশটুকু আমরা এই অংশটুকু x এর সাপেক্ষে করেছিলাম, x এর অংশটুকু। আবার ey এর মানটা হবে এই যে y এর যে ব্যাপককরণ করেছিলাম y এর সাপেক্ষে এই অংশটুকু। ez এর মানটা হবে এই যে এই অংশটুকু, যেটা আমরা z এর সাপেক্ষে ব্যাপককরণ করেছিলাম এই অংশটুকু। ex ey ez এই তিনটা উপাংশের মানকে আমরা আলাদা আলাদা ভাবে বিভক্ত করে দিব। এটাকে একটা সমীকরণ যদি আমরা দেই, আগেটা 7 ছিল, মনে করি এটা হচ্ছে 8 নম্বর সমীকরণ, 8 লং হাতে। তো এটাকে দাও 9 নম্বর সমীকরণ, দাও 9 নম্বর সমীকরণ। উপরের অংশটুকু মিশে দিলাম। তাহলে এখন আমরা লিখব যে 9 নং সমীকরণকে তিনটি পৃথক সমীকরণে ভাগ করে পাই। তিনটি পৃথক সমীকরণে ভাগ করে পাই। 9 নং সমীকরণকে তিনটি পৃথক সমীকরণে ভাগ করে পাই। তাহলে একটা হচ্ছে h স্কয়ার ভাগ
8 পাই স্কোয়ার এম গুণন ডি স্কোয়ার এক্স ভাগ ডিএক্স স্কোয়ার ইন্টু এই যে অংশটুকু লিখতেছি আর কি এক্স ওয়াই জেড, তার এটা হচ্ছে ইএক্স। আমরা প্রথমটা ক্যালকুলেশন করে নিলে বাকিটা আমরা একইভাবে বা অন্যভাবে লিখতে পারি। দেখো এখানে yz আছে, এখানে yz আছে, yz কেটে দিলাম, তাহলে থাকে x স্কয়ার 8 পাই স্কয়ার m গুণন উপরে yz কেটে দিলে কিছু নয় মানে 1 আছে, আর নিচে yz কেটে গেলে থাকে শুধু x, আর আছে হচ্ছে d স্কয়ার x dx স্কয়ার প্লাস ex ইকুয়াল হচ্ছে 0। d স্কয়ার x ভাগ dx স্কয়ার প্লাস h স্কয়ার 8 পাই স্কয়ার m x মাইনাস ex প্লাস ex টাকে ওই পাশে পার করে দিলাম, মাইনাস ex করে দিলাম। d স্কয়ার x dx স্কয়ার, এটা গুণ অবস্থায় ছিল, ওইটা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হবে, মাইনাস ex ওই পাশে গেলে 8 পাই m স্কয়ারটা উপরে চলে যাবে আর h স্কয়ারটা নিচে চলে আসবে, ইকুয়াল হচ্ছে, এবার এটাকে আমরা সাজিয়ে লিখি d স্কয়ার x dx স্কয়ার মাইনাস সমানের এই পাশে চলে আসবে প্লাস 8 পাই স্কয়ার m ভাগ h স্কয়ার ex, আর ex টা ছিল x। এটাকে দাও 10 নম্বর সমীকরণ। এখানে কি করলাম দেখো, তো আমরা ex এর সঙ্গে x এর অংশটুকু আলাদা করে নিলাম। আমরা প্রথমে বলছি যে 9 নম্বর সমীকরণ ছিল, এই 9 নম্বর সমীকরণটাকে তিনটা ভাগে বিভক্ত করব, অর্থাৎ তিনটা উপাংশকে তিনটা মানে আলাদা করে নিলাম। ex এর উপাংশ বরাবর x এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশন ব্যবকলন করেছিলাম সেই অংশটুকু আলাদা করে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 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 গুণ অবস্থায় রয়েছে, শুধু ex টা প্লাস অবস্থায় আলাদা হয়ে রয়েছে, আর বাকি অংশটুকু মিলে এটা মিলে একটা অংশ, আর ex একটা অংশ, দুইটা অংশ। তো এখানে উপরে yz নিচে xyz, উপরে yz নিচে yz কেটে যায়, থাকে শুধু 1/x, 1/x। এখন এখানে কি করছি, এই অংশটুকুকে আগে লিখছি, এরপরে হচ্ছে h স্কয়ার দিয়েছি, এখানে x টা 8 পাই স্কয়ার m এর সঙ্গে গুণ করে দিয়েছি, যেহেতু পুরোটা মিলে একটাই অংশ আমি জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করে নিয়েছি, আর এখানে প্লাস ex টা ছিল, সমানের পাশে গেলে মাইনাস ex হয়। এরপর এখানে যে অংশটুকু রয়েছে এটাকে আমরা ওই পাশে পার করে দিলাম, তাহলে উল্টে যাবে, 8 পাই স্কয়ার mx টা এই পাশে ছিল নিচে, ওই সমানের পাশে গেলে উপরে যাবে, আর h স্কয়ারটা নিচে আসবে। যেটা আমরা মাইনাস ex টাকে আবার এই পাশে পার করলাম, তাই এখানে মাইনাস x টা প্লাস হলো, এখানে ইকুয়াল 0 দেইনি, ইকুয়াল 0 ইকুয়াল 10 নম্বর সমীকরণ। তোমাদের এই 1/x অংশটুকু বইয়ে আরেকটু আগে করে দেওয়া আছে, তো আমি আগে করে দেইনি, এটা ভেজাল সৃষ্টি হয়। আমরা যদি স্টেপ বাই স্টেপ করতেছি ভেঙে ভেঙে, বই এত ভেঙে ভেঙে দেওয়া নেই, তাই জটিল মনে হবে। এখন আমরা একই ভাবে লিখব, যে অনুরূপ ভাবে
যেহেতু আমরা x এর পেলাম তাহলে এখন y এবং z এর অনুরূপ ভাবে লিখব। এখন লিখো যে অনুরূপ ভাবে। একই ভাবে তাহলে x এর পেলাম, এখন y dy স্কয়ার 8 পাই স্কয়ার m ভাগ s স্কয়ার ex, এখানে x হবে না, হবে হচ্ছে y, এটা হচ্ছে y রূপাংশ 0। এটাকে দাও 11 নম্বর সমীকরণ। উপর z এর, এখন বলো না যে এই মানগুলো আবার কোথা থেকে লিখতেছি, এটা কিন্তু লিখতেছি ওই যে 9 নম্বর সমীকরণ, তিনটা উপাংশে ভাগ করে দিয়েছিলাম ওখান থেকে লিখতেছি। এটাকে দাও 12 নম্বর সমীকরণ। এখন আমরা যে সমীকরণগুলো পেলাম মূলত এই সমীকরণগুলো একমাত্রিক বক্সের সমীকরণ অনুরূপ, তো এটা একটু ভাষা লিখতে হবে। এখানে 10 11 12 সমীকরণগুলো একমাত্রিক বক্সে অবস্থিত কণার একটি চলকের সমীকরণের অনুরূপ। সমীকরণের অনুরূপ। সুতরাং এই সমীকরণগুলোর সমাধান হতে সুতরাং এই সমীকরণগুলোর সমাধান হতে নিম্নলিখিত ফলাফল পাওয়া যায়। আর অল্প অংশ আছে, আর অল্প একটু হলে এটা প্রতিপাদন হয়ে যাবে আমাদের। এখন আমাদের আবার x অক্ষ বরাবর তরঙ্গ ফাংশন, এটা হচ্ছে সূত্র, x অক্ষ বরাবর তরঙ্গ ফাংশনের সূত্র হচ্ছে x x x অক্ষ, একটা রুট দিতে হবে 2 ভাগ lx, এরপর হচ্ছে sin nx পাই ভাগ lx ইনটু x, এবং শক্তি হচ্ছে ex ইকুয়াল nx স্কয়ার h স্কয়ার 8m lx স্কয়ার। এখানে nx এর মান হচ্ছে 0 1 2 3 ডট ডট। এটা আমরা x অক্ষ বরাবর পেলাম, এখন y অক্ষ বরাবর একই ভাবে y অক্ষ বরাবর তরঙ্গ ফাংশন y y সেম একই ভাবে √2, শুধু lx না হয় ly হবে, দেন sin ny হবে পাই ly হবে ইনটু y হবে।
এরপরে হচ্ছে শক্তি, ইউআই মান এন ওয়াই এর উপর স্কোয়ার এইচ এর উপর স্কোয়ার 8m এর ওয়াই এর উপর স্কোয়ার। এখানেও এন ওয়াই এর মান হবে 0 1 2 3 ডট ডট। তাহলে আমরা এক্স অক্ষ পেলাম, ওয়াই অক্ষ পেলাম, এখন হচ্ছে জেড অক্ষ বরাবর। এরপর হচ্ছে জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর তরঙ্গ ফাংশন সেম একই রুট ভাগ এল জেড সাইন এন জেড পাই ভাগ এল জেড ইন্টু জেড। আর হচ্ছে শক্তি ইজেড ভাগ 8m এল জেড এর উপর স্কোয়ার, উপরে এন জেড এর উপর স্কোয়ার, এইচ এর উপরে স্কোয়ার। এখন ওই যে প্রথমে আমরা একটা 3 নম্বর সমীকরণ নিয়েছিলাম, ওখানে বলছিলাম যে তরঙ্গ ফাংশন সাই ইকুয়াল এক্স ওয়াই জেড। এখন আমরা ওটা লিখব, দেন আমরা এক্স ওয়াই জেড এর যে মানগুলো বের হবে, যে তরঙ্গ ফাংশন, এই তরঙ্গ ফাংশন মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে আমরা 3 নম্বর সমীকরণে যে মোট সামগ্রিক তরঙ্গ ফাংশন ছিল তার মানটা বের হয়ে আসবে। এরপর আমরা শক্তির মান বের করব। তাহলে এখন লিখো সুতরাং সামগ্রিক তরঙ্গ ফাংশন, আমাদের তরঙ্গ ফাংশন ছিল হচ্ছে সাই ইকুয়াল এক্স ওয়াই জেড কোন অবস্থা, এটা কিন্তু 3 নম্বরে লিখছি 3 হতে। তাহলে এখন এক্স ওয়াই জেড এর যে মানগুলো পেয়েছি, এই যে এখানে তরঙ্গ ফাংশন, এই মানগুলো বসাবো। তাই দেখো সাই ইকুয়াল এক্স এর মান পেয়েছিলাম রুট 2 ভাগ এল এক্স সাইন এন এক্স পাই এল এক্স গুণন এক্স, এরপর গুণ চিহ্ন, এগুলো গুণ অবস্থায় আছে। ওয়াই এর মানটা বসাবো root 2 lx sin y 2 ভাগ lz sin pi lz z। এখন দেখো এখানে 2 এখানে 2 এখানে 2 গুণ অবস্থায় রয়েছে, তাহলে 2 কে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাই টোটাল মান দাঁড়াচ্ছে 2 2 2 8 রুট ওভার 8 ভাগ lx ly lz lx ly lz। এটাও এটা এটা তিনটাই রুটের ভিতরে ছিল, তাই তিনটা মানে রুটের ভিতরে লিখলাম। আর যেহেতু গুণ আছে তাই 2 2 2 গুণ করলে 8 হয়, আর lx ly lz গুণ করলে lx ly lz। এখন হচ্ছে সাইন, এখানেও সাইন এখানেও সাইন এখানেও সাইন, আমরা একটা সাইন কমন নিতে পারি বা যা আছে তাই লিখতে পারি। সাইন lx যা আছে তাই লিখতেছি,
যা ছিল তাই লিখলাম। এটা পেলাম আমরা সামগ্রিক তরঙ্গ ফাংশন, অর্থাৎ 3 নম্বর সমীকরণটাকে অ্যান্সার করলাম। এখন আমরা শক্তির মান বের করব। শক্তির মানটা ছিল আমাদের কত নম্বর সমীকরণ? শক্তির মানটা ছিল আমাদের 7 নম্বর সমীকরণটা ছিল, যে কোন কোণার মোট শক্তি। এখন ওইটা মান বের করব। তো এই অংশটুকু শেষ। এখন লাস্ট অংশে চলে আসছে, আমরা লাস্ট পার্ট। মোট শক্তি ছিল E ইকুয়াল EX EY EZ, এটা পেয়েছি আমরা। এখন আমরা EX EY EZ এর যে মানগুলি পেয়েছিলাম সেই মানগুলি লিখব। EX এর মান পেয়েছিলাম NX স্কয়ার H স্কয়ার, EY এর মান পেয়েছিলাম N EZ এর মান পেয়েছিলাম তাহলে দেখো এখানেও H স্কয়ার, এখানেও H স্কয়ার, এখানেও H স্কয়ার কমন নিলাম উপরের থেকে। এরপর নিচের অংশ, এখানেও 8m, এখানেও 8m, এখানেও 8m কমন নিলাম। কমন নিলে উপরে থাকতেছে হচ্ছে nx স্কয়ার ny স্কয়ার nz স্কয়ার, nx স্কয়ার প্লাস ny স্কয়ার nz স্কয়ার। আর নিচে হচ্ছে 8m কমন নিলে থাকে lx স্কয়ার, এখানে ly স্কয়ার, এখানে lz স্কয়ার, nx স্কয়ার ny স্কয়ার nz স্কয়ার মানে হচ্ছে n এর উপর স্কয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে n স্কয়ার h স্কয়ার, নিচে 8ml সাইডে লিখতে পারো। নির্ণেয় শক্তির সমীকরণ। এটি হচ্ছে ত্রিমাত্রিক কোন শক্তি। প্রশ্নটা দেখতে অনেক, প্রশ্নটা খুব ইজি ছিল এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিমাত্রিক বক্সে আবদ্ধ কণার জন্য সন্নিধান তরঙ্গ সমীকরণের শক্তির সমীকরণ বা তরঙ্গ সমীকরণ প্রতিপাদন। তো প্রত্যেকটা লাইভ ক্লাসে আমরা এইভাবে প্রত্যেকটা যে প্রবলেম প্রশ্ন রয়েছে সুন্দরভাবে পার্ট বাই পার্ট নিখুঁতভাবে একটার পর একটা লাইন কিভাবে আসলো, কোথা থেকে আসলো বুঝে দেওয়ার চেষ্টা করি। তো কারো যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের রানিং ব্যাচ রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণে পেইড স্টুডেন্ট রয়েছে এবং যারা পেইড ক্লাসে ভর্তি হওয়ার পাশাপাশি বিভিন্ন কারণে লাইভ ক্লাস করার সুযোগ হয় না সময়ের সাপেক্ষে, তারা চাইলে সেই ক্লাসগুলো রেকর্ডও দেখে নিতে পারে। যেমন আজকে যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা যে সবাই লাইভ ক্লাস করেছে এমন না। যারা লাইভ ক্লাস করেনি অথচ পেইড ব্যাচ স্টুডেন্ট, তারা কিন্তু তাদের সময় অনুযায়ী এই ক্লাসটি রেকর্ড থাকবে, তারা তাদের সময় অনুযায়ী ক্লাসটা দেখে নিতে পারবে। তাই যে কোনো ক্যাটাগরির শিক্ষার্থী আমাদের লাইভ ক্লাস নিতে যদি চায় তাহলে সব ক্ষেত্রে সে উপকৃত হবে। আমাদের লাইভ ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে ফেসবুক পেজ অনার্স কেমিস্ট্রি সলিউশন, এখানে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।